ব্রেকিং নিউজ। ইউক্রেনকে পাল্টা জবাব দিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, জায়গা শেষ 17 ইউক্রেনীয় সেনা, ধ্বংসের পথে গোটা ইউক্রেন। ইউক্রেন আক্রমণ জোরদার করতে নতুন জেনারেল নিয়োগ দিলেন পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন জোট বেঁধেছে রাশিয়া ইরান, যে কোনো সময় একসাথে হামলা। লং মার্চের ডাক দিলে গৃহবন্দী হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং আমেরিকাকে হুমকি দিয়ে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দেখছিলেন আমাদের হাতে থাকা সবশেষ কিছু আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। ইউক্রেনে একের পর এক দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে আগে থেকে বেশ চাপে ছিল রাশিয়া। এরই মধ্যে মস্কোর শৌর্যের প্রতীক ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণ। কোনো পক্ষ স্বীকার না করলেও এ ঘটনা আরও মরিয়া করে তুলতে পারে ভ্লাদিমির পুতিনকে, এমন শঙ্কা অনেকের। সেতুতে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিভিন্ন ফ্রন্টলাইনে জোরদার হয়েছে হামলাও। জানা গেছে, ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ভোরের কিছু আগে জাপোরিঝিয়ায় এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে শহরের মাঝামাঝি আঘাত হানে 3টি ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় বলেছে, হামলায় মোট 17 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা অবশ্য ধারাবাহিকভাবে বাড়িয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শুরুতে মাত্র একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। শনিবার সকালেও এর সংখ্যা ছিল 14, পরে তা আরও বেড়েছে। হামলায় 5 তলা একটি আবাসিক ভবন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে। এটি ইচ্ছাকৃত অপরাধ। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের অধিকৃত যে 4টি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। ভারী শিল্প সমৃদ্ধ এ অঞ্চলে রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার দখল এখন রুশ বাহিনীর হাতে। তবে জাপোরিঝিয়ায় বেশ কিছু এলাকা এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে ইউক্রেন যুদ্ধে মস্কোর একের পর এক সামরিক ধাক্কা সামাল দেওয়ার জন্য নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসাবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে পুতিন প্রশাসন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল সের্গেই সুরোভিকিনকে বিশেষ সামরিক অভিযানের এলাকায় বাহিনীর যৌথ গ্রুপিং কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুতে জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই কমান্ডারে নিয়োগের খবর এলো। তবে কী কারণে হঠাৎ পরিবর্তন আনা হলো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, সাইবেরিয়ার নোভোসিবির্স্কে জন্মগ্রহণ করা 55 বছর বয়সী জেনারেল সের্গেই সুরোভিকিনের 90-এর দশকে তাজিকিস্তান, চেচনিয়া সহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। এখন পর্যন্ত সুরোভিকিন ইউক্রেনের দক্ষিণ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর ধারাবাহিক বিপর্যয়ে বেশ চাপে পড়েছে রুশ সামরিক বাহিনী। ফলে ইউক্রেনে যুদ্ধের কৌশলেও পরিবর্তন আনছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী, যদিও এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টে দিয়েছে বৈশ্বিক কূটনীতির রূপরেখা। পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কচ্ছেদ বিশ্বে উন্মোচিত করেছে নতুন মেরুকরণ। এর উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা হচ্ছে নতুন অর্থনৈতিক জোট। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার মস্কোর অর্থনৈতিক সম্মেলনে গ্রিন করিডোর নামে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল চালুর কথা বলেন। মূলত কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলগুলোর স্বার্থের উপর ভিত্তি করে নতুন এ জোট চালু করার কথা বলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। একই অর্থনৈতিক সম্মেলনে রাশিয়াও কাস্পিয়ান এলাকায় উজবেকিস্তান ও ইরানের সঙ্গে পর্যটন খাতে নিজেদের জোট গঠনে আগ্রহ প্রকাশ করেন। মূলত রাশিয়া, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সমন্বয়ে নতুন এই অর্থনৈতিক জোট গঠন হতে পারে। যদিও দেশগুলো পর্যটন খাতের কথা বলছে, তবে তেল গ্যাস সহ এ অঞ্চলগুলো জ্বালানি সমৃদ্ধ হওয়ায় বিশ্ববাজারে নতুন এ অর্থনৈতিক জোট আলাদা গুরুত্ব বহন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে মোখবার বলেন, প্রতিবেশী দেশগুলোকে সাহায্যের জন্য ইরান সদা প্রস্তুত। বিশেষ করে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো নিয়ে একটি অর্থনৈতিক জোট গঠনে আগ্রহী ইরান।
একটি সার্বজনীন অর্থনৈতিক জোটই পারে এ অঞ্চলে স্বার্থ রক্ষা করতে। এর আগে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরু হলে ডলারের ওপরে নির্ভরতা কমাতে ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে বিকল্প মুদ্রা হিসাবে রিয়াল রুবলের মাধ্যমে বাণিজ্য করার সিদ্ধান্ত নেয়। মূলত পশ্চিমা নির্ভরতা কাটিয়ে নতুন নতুন জোটের মাধ্যমে নিজেদের বাণিজ্য বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতা ইমরান খান লং মার্চের ডাক দিতে পারেন, এমন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ইমরান ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিলে তাকে গৃহবন্দী করতে পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে। এজন্য একটি পরিকল্পনা করে রেখেছে সরকার। একটি সূত্র বলেছে, পিটিআই প্রধানকে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আটক করা হতে পারে। ইমরান খান তার দলের নেতাদের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় থাকতে বলেছেন। বর্তমান জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের পতনের লক্ষ্যে তিনি লং মার্চের ঘোষণা দেবেন বলে আগে থেকেই হুমকি দিয়ে আসছেন। কয়েকটি এলাকায় পিটিআই সমর্থকেরা সত্যিকারের স্বাধীনতা অর্জনের জন্য লং মার্চ করতে সব ধরনের আত্মত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র বলছে, পাকিস্তান সরকার এই লং মার্চ ঠেকাতে প্ল্যান বি বা আলাদা পরিকল্পনাও করে রেখেছে। সে পরিকল্পনা অনুযায়ী ইসলামাবাদে ঢোকার আগে তাকে গ্রেফতার করা হতে পারে। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, বিদেশি তহবিল মামলায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার এখন সময়ের অপেক্ষা। খবরটি শেষ করব উত্তর কোরিয়ার খবর দিয়ে। জানা গেছে, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার সকালে মাত্র 6 মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ং ইয়ং। প্রতিবেশী দেশ জাপানের কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। এ নিয়ে গত 25 সেপ্টেম্বরের পর সপ্তম দফায় এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ং ইয়ং। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ওয়াশিংটন ও টোকিও নিরাপত্তা স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে নিয়মিত ও আত্মরক্ষামূলক ব্যবস্থা। পিয়ং ইয়ং তেমনটি দাবি করেছে বলে গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছিল। যদিও এর একদিন পরই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উন প্রশাসন। রোববারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন, দুটি ক্ষেপণাস্ত্রই 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছিল, যেগুলো প্রায় 350 কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। এর মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় রাত 1:47 মিনিটে আর দ্বিতীয়টি এর 6 মিনিট পর উৎক্ষেপণ করা হয়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই মিত্রদেশ ও অংশীদারদের সঙ্গে শলা পরামর্শ শুরু করা হয়েছে। এসব একান্ত আলোচনায় পিয়ং ইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাব গুরুত্ব পাচ্ছে। তবে তোশিরো ইনো জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাহিরে সাগরে পতিত হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন কেমন ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এগুলো সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কিনা সেটাও নিশ্চিত করা হবে। এদিকে হাওয়াই ভিত্তিক ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, কোরিয়া ও জাপান প্রজাতন্ত্রের প্রতিরক্ষার প্রতি মার্কিন প্রতিশ্রুতিগুলো এখনও শক্ত আবরণে রয়েছে। গত মঙ্গলবার পারমাণবিক অস্ত্রে সজ্জিত আগের চেয়ে অনেক দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। গত 5 বছরের মধ্যে এই প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে উত্তাপ ছাড়াচ্ছে আমেরিকা সহ দক্ষিণ কোরিয়াকেও। এভাবে যদি উত্তাপ ছাড়াতে থাকে, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই বিশ্ব আরেকটি যুদ্ধ দেখতে পারবে। দর্শক, আপনি কি চান নতুন করে আরেকটি যুদ্ধ হোক? ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।